শো সামারি বাংলায় আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে 2017 সালের একটি হরর মুভি দ্য এন্ড সম্পর্কে বলবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সকাল শুরু হয়েছে মাত্র, আর ব্যবসায়ী ক্লাউডিও ভেরোনার জন্য দিনটি ভালো যাচ্ছে না। যে গাড়িটা তাকে প্রতিদিন নিয়ে যায় সেটা আজ বেশ দেরি করছে, আর তার নিয়মিত ড্রাইভারের জায়গায় একজন নতুন ছেলে রিকার্ডো এসেছে। রাস্তাঘাটও আজকে স্বাভাবিকের চেয়ে বেশ ভিড়, যদিও ক্লাউডিও এজন্য রিকার্ডোর বেছে নেওয়া রাস্তাটাকে দোষারোপ করছে, কোনো বিশেষ কারণে নয়। রিকার্ডো যখন রেডিও চালু করে তখন খবর আসে যে রোমের বিভিন্ন এলাকায় দাঙ্গা হচ্ছে, ছোট ছোট দুষ্কৃতিকারী দলগুলো প্রায় নিখুঁতভাবে আক্রমণ করছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। ক্লাউডিও তখন সেদিকে মন না দিয়ে মিটিংয়ের জন্য নোটগুলো পড়ছে। রেডিওর শব্দে বিরক্ত হয়ে তিনি রিকার্ডোকে সেটা বন্ধ করতে বলে। এর মাঝে সে আরো বিরক্ত হয়ে যায় যখন রিকার্ডো তাকে অর্থনীতি ব্যবসায় ঢোকার ব্যাপারে সাহায্য করতে বলে। তবে সৌভাগ্যবশত তার ফোন বেজে ওঠে এবং কথোপকথনটি বাধাগ্রস্ত হয়। এটা সারা, তার সেক্রেটারি, জিজ্ঞাসা করছে সে ক্লায়েন্টের জন্য কি করবেন। ক্লাউডিও তাকে ক্লায়েন্টকে নাস্তার প্রস্তাব দিতে বলেন এবং তার আসা পর্যন্ত তাকে অপেক্ষা করানোর পরামর্শ দেন। অফিসে পৌঁছানোর পর আরেকজন সেক্রেটারি সিলভিয়া তার জন্য কফি এবং গলফ খেলার একটি রিমাইন্ডার নিয়ে অপেক্ষা করছে। তিনি এখনো পরীক্ষার্থী, তাই ক্লাউডিও তাকে সারার সাথে মিটিং করার জন্য বলে যাতে সে তার টিমে যোগ দিতে পারে, কারণ তিনি উদ্যোগী কর্মচারীদের পছন্দ করেন। তারপর তিনি তাড়াতাড়ি অফিসে ওঠেন যাতে তার সহকর্মী মার্তার সাথে যোগ দিতে পারেন। কিস করার অনুরোধ করলে তা প্রত্যাখ্যান করেন। মার্তা তাকে মনে করিয়ে দেয় যে তাদের সম্পর্ক শেষ এবং শীঘ্রই সে বিয়ে করতে চলছে, কিন্তু ক্লাউডিও এতে পাত্তা দেয় না, কারণ সে 5 বছর ধরে বিবাহিত এবং এটা কখনই তাকে আটকাতে পারেনি। ক্লাউডিও লিফট থামিয়ে মার্তাকে দেয়ালে ঠেলে ধরে, বলে যে সে পুরনো দিনগুলোকে মিস করে এবং যখন সে তার খপ্পর থেকে পালানোর চেষ্টা করে তখন তাকে সে ছাড়ে না। ক্লাউডিও তাকে হয়রানি করতে থাকে, তাকে স্বীকার করতে বাধ্য করে যে এটা সে পছন্দ করে। মার্তা তাই করে, কিন্তু হঠাৎ করে মার্তা তাকে ধাক্কা দিয়ে বলে এটা সে করত যদি সে মন্দ লোক না হতো। যখন লিফট তার ফ্লোরে পৌঁছে তখন সে অপমান করে চলে যায়, কিন্তু ক্লাউডিও এতে পাত্তা দেয় না, বরং তিনি এ ধরনের শক্তিশালী ব্যক্তিত্বকে পছন্দ করেন। তারপর লিফটের 10 নম্বর বাটনটি প্রেস করার পর ক্লাউডিও তার স্ত্রী লরেনার কাছ থেকে একটি কল পান, যিনি তাকে খবরের দাঙ্গা সম্পর্কে বলছে। পরিস্থিতি আরো খারাপ হয়েছে এবং এখন রাস্তাগুলো বন্ধ। তাদের কথা বলার মাঝে লিফটটি আটকে যায়, কিন্তু ক্লাউডিও এতে বিচলিত হয় না, কারণ গত মাসেও এরকম একটা ঘটনা ঘটেছিল। তার স্ত্রী বিদায় জানানোর সময় কাজের পরে দুধ কেনার কথা বললে সে রাগান্বিত হয়। ক্লাউডিও জরুরি বাটন ক্লিক করেন, টেকনিশিয়ানদের সাথে যোগাযোগ করেন এবং তাদের জানান যে তিনি আটকে আছেন এবং তাকে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করতে হবে, কারণ তার একটি গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। তখন টেকনিশিয়ান তাদের জানায় যে ছাদের পাওয়ার ইউনিটে সমস্যা হয়েছে, তাই তিনি তার কিছু লোক পাঠাবেন এটি চেক করার জন্য। অপেক্ষা করার সময় ক্লাউডিও সারাহকে কল করে তাকে মনে করিয়ে দেন যে তাকে অবশ্যই তাদের ক্লায়েন্টকে ধরে রাখতে হবে, যতই অধৈর্য হোক না কেন। একটি সিগারেট জ্বালানোর পর তিনি বাইরে থেকে কিছু শব্দ শুনতে পান এবং সাহায্যের জন্য চিৎকার করেন, কিন্তু তাকে উপেক্ষা করে যায় সবাই। ক্লাউডিও ক্রমশ ক্ষিপ্ত হয়ে যান এবং আবারও রক্ষণাবেক্ষণের জন্য কল করেন, কিন্তু টেকনিশিয়ান তাকে জানান যে তিনি তার ছাদে থাকা লোকদের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছে। তাই তিনি ক্লাউডিওকে তাদের ফোন নাম্বার দেন যাতে তিনি সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ছাদে থাকা টেকনিশিয়ান যখন ফোন ধরেন তারা জানায় যে তারা জেনারেটর রিসেট করছে, তবে তারা এখনো নিশ্চিত হতে পারছে না যে সমস্যাটা কি। এতে ক্লাউডিও আরো রেগে যায়। হঠাৎ করে শোনা যায় টেকনিশিয়ান আতঙ্কিত হয়ে পড়ে, এর ফলে কলটি কেটে যায়। ক্লাউডিও জরুরি বাটনটি আবার ক্লিক করেন এবং টেকনিশিয়ানকে আজেবাজেভাবে গালি দেয়। প্রধান টেকনিশিয়ান তার থেকে ক্ষমা চেয়ে সে নিজে সমস্যাটি দেখতে যায়। অপেক্ষা করতে করতে ক্লাউডিও নিজে কাজ করার সিদ্ধান্ত নেন। তিনি তার জ্যাকেট খুলে ফেলেন এবং লিফটের দরজাগুলো সরাতে শুরু করে। কিছুটা কষ্ট হলেও তিনি প্রথম দরজাটি খুলে ফেলতে সক্ষম হয়, তবে দ্বিতীয় দরজাটি কিছু অংশ খুলে আটকে যায় এবং তিনি এটিকে কেবলমাত্র মাথার সমান চওড়া করতে পারে। লিফটটি 7ম ফ্লোরে পৌঁছানোর ঠিক আগে থেমে গেছে এবং এটি ক্লাউডিওকে অফিসে তাকানোর সুযোগ দেয়। তিনি সাহায্যের জন্য ডাকেন, কিন্তু কেউ তার উত্তর দেয় না, তাই তিনি দরজার ফাঁক দিয়ে উপরে ওঠার চেষ্টা করেন, তবে এটি তার জন্য যথেষ্ট হয় না। ক্লাউডিও আবার অপেক্ষা করার সিদ্ধান্ত নেন এবং লরেনার কাছ থেকে একটি নতুন কল পান। তিনি আতঙ্কিত, কারণ কেউ তার দরজায় জোরে কড়া নাড়ছে, কিন্তু তারা তার উত্তর দেয় না। তিনি তাকে পুলিশ ডাকতে বলেন, কিন্তু লরেনা বলে লাইন কাজ করছে না। তাই পরবর্তীতে ক্লাউডিও তাকে শোবার ঘরে
নিজেকে লক করে রাখতে বলে এবং তার বন্ধু স্টেফানোর কাছে কল করেন তাকে দেখতে যাওয়ার জন্য। স্টেফানো ক্লাউডিওর জন্য এই অনুরোধটি করতে রাজি হন, তবে তিনি তাকে সতর্ক করে যে ভিড়ের কারণে বাসে পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে। তখন তিনি আবার লরেনাকে কল করে বলে যে স্টেফানো তার পথে আছে। তখন সে আরো ভয় পায়, কারণ খবরে দেখাচ্ছে যে সহিংসতা রাস্তায় ছড়িয়ে পড়েছে। ক্লাউডিও কথাটি গুরুত্ব সহকারে নেন না এবং কেবল তাকে শান্ত থাকতে বলে এবং স্টেফানোর জন্য অপেক্ষা করতে বলে। তারপর ফোনটি কেটে দেয়। কিছুক্ষণ পরে তিনি ফোনে খবরের শিরোনামগুলি দেখেন। তারা সকলেই রোমে অদ্ভুত আক্রমণ এবং রাস্তাগুলোর অবরোধ সম্পর্কে কথা বলে। তারা একটি ল্যাবের কথাও উল্লেখ করে যা সম্প্রতি খালি করা হয়েছে এবং আগুন ধরে গেছে। আরেকটি সিগারেট জ্বালানোর পর তিনি হঠাৎ সাহায্যের জন্য চিৎকার শুনে চমকে যান। ভীত একটি দল লিফটের পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে, যার মধ্যে মার্তাও আছে, যে তার সামনে পড়ে যায়। সে তার সাহায্য প্রার্থনা করে। ক্লাউডিও তার হাত ধরে তাকে তার সাথে রাখার চেষ্টা করে, তবে লিফটের অপর পাশে শক্তিশালী কেউ মার্তাকে টেনে নিয়ে যায়। অবশেষে সে পরিস্থিতিকে গুরুত্ব সহকারে নেয়। ক্লাউডিও পিছু হটে এবং তার মনে ভয় ঢুকে, তবে কৌতূহল তার থেকে সেরা হয়ে যায়। কিছুক্ষণ পর সে আস্তে আস্তে দরজার সামনে যায়। দুটি জম্বি দেখে সে হতবাক হয়ে যায়। জম্বি দুটি তাকে ধরার চেষ্টা করে। ক্লাউডিও তখন সে জম্বিগুলোর দিকে তাকিয়ে থাকতে পারে না। তারা হঠাৎ করেই চলে যায়। ঠিক তখনই হলের শেষে একটি কণ্ঠ শুনতে পায়, যা দেখেছে এবং যা দেখছে তা বোঝার চেষ্টা করে। হঠাৎ স্টেফানো তার কাছে কল করে, যিনি তাকে জানায় যে তিনি তার বাড়ির কাছাকাছি পৌঁছেছে। ক্লাউডিও তাকে পরিস্থিতির কথা বোঝানোর চেষ্টা করে, কিন্তু স্টেফানো তাকে বুঝতে পারে না এবং রাস্তায় জম্বিরা যখন তাকে আক্রমণ করে তখন কলটি কেটে যায়। ক্লাউডিও এরপর টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করে, যিনি লিফট কমিউনিকেশনের মাধ্যমে জানায় যে তিনি তার কর্মচারীকে খুঁজে পাননি। ক্লাউডিও আবার সাহায্যের কথা বোঝানোর চেষ্টা করে, কিন্তু এই লোকটি তাকে বোঝে না এবং হঠাৎ জম্বিরা তার উপর আক্রমণ করে এবং কলটি শেষ হয়ে যায়। ক্লাউডিও হতাশে কেঁদে ওঠে এবং লরেনা এবং সারাহকে কল করেন, তবে কেউই তার জবাব দেয় না। কিন্তু কিছুক্ষণ পর সারাহ তাকে কল ব্যাক করে। কলটি ধরার সময় লিফটের মধ্যে জম্বিরা প্রবেশ করে তাকে ধরতে চেষ্টা করে। ক্লাউডিও ভয় পেয়ে যায়। কিছু লড়াইয়ের পর ক্লাউডিও নিজেকে মুক্ত করে নেয় এবং লিফটের দেয়ালে লাগানো হ্যান্ড রেইলিং খুলে নেয়, যা দিয়ে তিনি জম্বির মাথায় আঘাত করে এবং জম্বিদের মেরে ফেলতে সক্ষম হয়। তার হাতে ও মুখে রক্ত লেগে আছে, তাই ক্লাউডিও তার সুটকেস থেকে একটি বোতল বের করে রক্ত ধুয়ে ফেলে। জম্বির লাশ দেখে সে খারাপ অনুভব করতে থাকে, তাই সে হ্যান্ড রেইলিং ব্যবহার করে তাদেরকে দূরে সরিয়ে দেয়। জম্বির রক্ত লিফটের মেঝেতে ছড়িয়ে পড়তে শুরু করে, তাই তিনি সুটকেসে থাকা কিছু কাগজ ব্যবহার করে এবং তা দিয়ে রক্ত ঢেকে ফেলে এবং আশা করে যে এটি আর ছড়াবে না। এরপর যখন তিনি একটি শব্দ শুনতে পায়, সে নিজেকে রক্ষা করার জন্য হ্যান্ড রেইলিং ধরে, তবে এটি সিলভিয়াই ছিল। তিনি তাকে ভেতরে আসার জন্য ডেকে নেয় এবং জম্বিরা যাতে তাদের খুঁজে না পায় সেজন্য নিচু স্বরে কথা বলতে বলে। তিনি হ্যান্ড রেইলিংটাকে লিভারেজ হিসেবে ব্যবহার করে দরজাটি খোলার জন্য সাহায্য করতে বলে। দুর্ভাগ্যবশত দুটি মানুষের প্রচেষ্টা সফল হয় না এবং জিনিসটি আরো জটিল হয়ে যায় যখন হ্যান্ড রেইলিংটি ক্লাউডিওর হাত থেকে ফসকে যায় এবং উচ্চ শব্দ তৈরি হয়। তারা জম্বিদের আসতে শুনতে পায়, তাই সিলভিয়া লিফটের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে, তবে ফাঁকা অংশটি তার জন্য যথেষ্ট ছিল না, তাই সে জম্বিদের খুঁজে পাওয়ার আগেই পালিয়ে যায়। তবে চলে যাওয়ার পরপর একজন জম্বি আসে এবং ক্লাউডিওর কাছে পৌঁছানোর চেষ্টা করে, তবে সিলভিয়া তখন ফিরে আসে এবং যে গল্ফটি সে খুঁজে পেয়েছিল তা নিয়ে জম্বিটিকে পিটিয়ে হত্যা করে। দুজনেই হাসতে থাকে কারণ সে তার জম্বি বসকে তার গলফ ক্লাবটি দিয়ে মারধর করছে এবং তারা খেয়াল করতে না করতেই আরো জম্বি আসতে শুরু করে। তারা সিলভিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে খেয়ে ফেলতে থাকে যতক্ষণ না সে মারা যায়। এরপর ক্লাউডিও তার ফোনটি খুলে খবর দেখে। মনে হচ্ছে সেনাবাহিনী অবশেষে মোতায়েন করা হয়েছে। তিনি লরেনকে কল করেন এবং কোনো উত্তর না পাওয়ায় পরে কাঁদতে শুরু করে। স্ত্রী সাধারণ বেদনায় ক্লাউডি কাঁদতে থাকে। আরো একজন সহকর্মী ক্লাউডিকে খুঁজে পায়, যে ল্যাম্প ব্যবহার করে বেঁচে আছে। লোকটি লিফটে প্রবেশ করতে চায় এবং ক্লাউডিও ব্যাখ্যা করে যে এটি অসম্ভব, তবে লোকটি যাই হোক চেষ্টা করে, কোনো লাভ হয় না। তার প্রচেষ্টার ফলে এত বেশি শব্দ হয় যে জম্বিটা তাকে খুঁজে পায় এবং তাকে তাড়িয়ে নিয়ে যায়। কিছুক্ষণ পরে ক্লাউডিও একটি জম্বিকে হাঁটতে শুনতে পায় এবং তাকে উদ্দেশ্য করে টিচ করতে থাকে এবং তাকে ডাকে, তাকে ধরতে না পারার জন্য মজা করতে থাকে। এরপর আরো জম্বি প্রথমটির সাথে যোগ দিতে থাকে। তিনি হ্যান্ড রেইলিং এর সাথে তাদেরকে মারতে শুরু করে। হঠাৎ চিৎকার শুনে সে বিভ্রান্ত হয়ে যায়। তার সেক্রেটারি সারাহ সাহায্য প্রার্থনা করে। সারাহ পালিয়ে গিয়ে একটি রুমে প্রবেশ করতে যায়, তবে জম্বিরা তাকে ধাক্কা দিয়ে রুমে প্রবেশ করে ফেলে। সারাহ তাদের কাছ থেকে ভিক্ষা চায় তাকে বাঁচানোর জন্য, তবে কোনো লাভ হয় না। এদিকে ক্লাউডিও কি করবে তা ভেবে উঠতে পারে না।
মোবাইলে রিপোর্টারের আক্রমণাত্মক ভিডিওটি দেখতে শুরু করে। সে রিপোর্টার ব্যাখ্যা করে যে আইনশৃঙ্খলা বাহিনী ক্যামেরাগুলিকে বাজেয়াপ্ত করছে এবং সমস্ত সাংবাদিককে এলাকা থেকে বের করে দিচ্ছে। তাই তিনি শহরের উপকণ্ঠে পৌঁছানোর পর তার ফোন দিয়ে লাইভ স্ট্রিম করছে। তিনি দর্শকদেরকে বলে শহরের মানুষজন জম্বি হয়ে যাচ্ছে এবং তাদেরকে সে নাম দেয় আত্মহীন লোক এবং দর্শকদের শহর থেকে বেরিয়ে যাওয়ার পরামর্শ দেয়। জম্বিরা এই সময় লিফটের দরজায় পৌঁছে যায় এবং তখনই বিদ্যুৎ চলে যায়। ক্লাউডিও সিগারেট খাওয়ার সময় জম্বিদের দেখে, যখন হঠাৎ করে তিনি দরজার বাইরে কিছু গুলির শব্দ শুনতে পায়। সমস্ত জম্বি মারা যায় এবং ক্লাউডিও সাহায্যের জন্য ডাকে। একটি সশস্ত্র পুলিশ অফিসার মার্সেলোর মনোযোগ আকর্ষণ করেন। ক্লাউডিও নিশ্চিত হয়ে যান যে তিনি আহত হননি। মার্সেলো ব্যাখ্যা করে যে তিনি একা এবং সদর দপ্তরের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছে এবং একটি জম্বি তাকে আক্রমণ করার চেষ্টা করলে তিনি সহজেই তাকে সরিয়ে দেয় এবং রাইফেল দিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। এরপর মার্সেলো দরজা খোলার চেষ্টা করে এবং ব্যর্থ হয়। মার্সেলো জেনারেটর ঠিক করার জন্য সিদ্ধান্ত নেয়, তাই তিনি ক্লাউডিওকে ভবনটির গাইড করার জন্য একটি ওয়াকি টকি দেয় এবং তাকে রক্ষা করার জন্য একটি বন্দুক দেয়। মার্সেলো ক্লাউডিওর দেওয়া নির্দেশনা দিয়ে ফ্লোর নেভিগেট করার জন্য চলে যায়। তিনি আরেকটি সিগারেট জ্বালানোর চেষ্টা করে এবং ব্যর্থ হয় এবং তার ভাগ্যকে অভিশাপ দেয়। তিনি দুর্ঘটনাক্রমে ওয়াকি টকিতে একটি বোতাম টিপেন এবং তার শব্দগুলি মার্সেলের কাছে পৌঁছায়। শোরগোলটি জম্বিদের আকর্ষণ করে। মার্সেল ক্লাউডিকে একান্ত প্রয়োজনীয় সময় কল করার জন্য বকাবকি করে। পরে তিনি তাকে তার লাইটার ধার দেওয়ার প্রতিশ্রুতি দেয়। মার্সেলো তখন তার দিকে এগিয়ে আসা একটি জম্বির দলকে গুলি করে। তখন ক্লাউডিওকে কিছুক্ষণ পর জানায় যে নবম তলায় যাওয়ার সিঁড়ি আসবাবপত্রের স্তর দিয়ে আটকে আছে, যা সরাতে প্রচুর সময় লাগবে। ক্লাউডিও শান্ত হয় চিন্তা করার জন্য এক মুহূর্ত বিরতি নেয় এবং এটি তাকে একটি খারাপ ধারণা দেয়। ওই ফ্লোরে কাজ চলছে, তাই মার্সেলোকে ছাদে পৌঁছানোর জন্য একটি ক্যাফেটিং ব্যবহার করা উচিত। মৃতদেহের স্তূপের পাশ দিয়ে যাওয়ার পরে মার্সেলো কোনো উপায় পায় না, তাই তিনি ক্যাফেটিং এ পৌঁছানোর জন্য একটি জানালায় গুলি করে। আওয়াজটি কিছু জম্বিকে আকর্ষণ করে, তবে মার্সেলো নীরব থাকে এবং অদৃশ্যভাবে চারপাশে লুকিয়ে থাকে। মার্সেলো এরপর ছাদে পৌঁছায় এবং পাওয়ার রিস্টার্ট করে। লিফটের আলো আবার চালু হয়ে যায়, কিন্তু দরজা এখনো খুলছে না। ক্লাউডিও তার ফোন ফ্ল্যাশলাইট ব্যবহার করে দরজার মধ্যে তাকান এবং আটকে যাওয়া অংশটি খুঁজে পায়। তিনি তার হাত দিয়ে পৌঁছানোর চেষ্টা করে সেই জায়গাতে, তবে সফল হতে পারে না এবং তার প্রচেষ্টা খুব শীঘ্রই বাধাগ্রস্ত হয় যখন জম্বি দরজার ফাঁকে উপস্থিত হয় এবং তাকে ধরার চেষ্টা করে। ক্লাউডিও পিছিয়ে যান এবং মার্সেলো তাকে যে বন্দুকটি দিয়েছিল সে বন্দুকটি দিয়ে সে জম্বিদেরকে গুলি করে, তবে প্রথম প্রচেষ্টায় সফল না হলেও দ্বিতীয় প্রচেষ্টায় জম্বিটিকে হত্যা করতে সফল হয়। এরপর আরো জম্বি আসে এবং ক্লাউডিও ভয় পায়, তবে দরজার প্রতিটি জম্বিকে গুলি করে ক্লাউডিও হত্যা করতে সক্ষম হয়। মার্সেলো তাকে এই কাজের জন্য অভিনন্দন জানায়, কিন্তু ক্লাউডিও হতবাক হয়ে যায়। লোকেদের হত্যার জন্য নিজেকে অপরাধী মনে করে, বিশেষত কারণ তারা তার সহকারী ছিল এবং তিনি এমনকি তার পরিবারগুলোকেও জানতেন। মার্সেলো তাকে বলে তারা মানুষ নয়, তারা ইনফেক্টেড। ক্লাউডিও যা করেছে তা ভালোর জন্যই করেছে, এটি বিশ্বাস করানোর চেষ্টা করে। হঠাৎ ওয়াকিটকিতে জম্বির আওয়াজ শুনতে পাওয়া যায় এবং মার্সেলোর সাথে যোগাযোগ হারিয়ে যায়। ক্লাউডিও এটি আর নিতে পারছে না। তিনি বন্দুকের দিকে তাকিয়ে নিজেকে গুলি করার ধারণাটি বিবেচনা করতে শুরু করে। বিশেষ করে যখন ফোনে তার স্ত্রীর কিছু ছবি দেখে তখন সে আরো ভেঙে পড়ে। একটি দম্পতি হঠাৎ করেই হলের শেষে হাজির হয় এবং ক্লাউডিও এদিকে তাদের থেকে সাহায্য পাওয়ার জন্য কাঁদতে থাকে, তবে তারা তাকে দেখা বা শোনার আগেই চলে যায়। রাত হতে শুরু করে, সাথে সাথে হতাশা তার মনে ঢুকে যায় এবং ক্লাউডিও তার মুখের কাছে বন্দুকটি ধরে রাখে। গুলি করতেই যাবে, কিন্তু সে সফল হয়ে ওঠে না। তার হতাশাজনক চিৎকার একটি জম্বিকে মনোযোগ আকর্ষণ করে, যা এখন দরজার ফাঁক দিয়ে পৌঁছানোর চেষ্টা করছে এবং ক্লাউডিও তার মুখের বন্দুক রাখে। তিনি ট্রিগারটি টানতেই যাবে, তখন হঠাৎ করে তার মাথার উপর থেকে মার্সেলোর কণ্ঠটি ভেসে আসে, তাকে লিফটের ছাদ থেকে ডাকছে। ক্লাউডিও হ্যান্ডরেলিংটি দিয়ে লিফটের হ্যাচটি ঠেলে খোলার চেষ্টা করে, যার মাধ্যমে মার্সেলো ভিতরে চলে আসে। ক্লাউডিও তাকে নামতে সাহায্য করার পরে মার্সেলো এরপর রাইফেল দিয়ে দরজার প্রতিটি জম্বিকে গুলি করে হত্যা করে। তারপর তিনি ব্লকড দরজাটি পরীক্ষা করে লিফটের মেঝেতে ক্লাউডিওর পাশে বসে। তার একটি ক্ষত স্থান থেকে রক্ত ঝরছে। মার্সেলো ক্লাউডিওকে তার লাইটারটি দেয় এবং তার বিনিময়ে একটি সিগারেট চায়। যখন ক্লাউডিও তাকে জিজ্ঞাসা করে যে এটি কিভাবে শুরু হয়েছে, যেহেতু তিনি একজন পুলিশ মানুষ এবং তাকে অবশ্যই উচ্চ কর্তৃপক্ষ থেকে কিছু বলা হয়েছে, তবে মার্সেলো উত্তর দেয় যে তাদের যা বলা হয়েছিল তা হলো একটি ভাইরাস
উৎপন্ন হয়েছে এবং এটি ছড়িয়ে পড়তে শুরু করেছে। তারা তাকে বলেছিল যে এটি প্রাণীভিত্তিক, তবে তিনি এটি বিশ্বাস করে না, কারণ এটি তো আর মধ্যযুগ নয়। ভাইরাসটি অবশ্যই একটি পরীক্ষাগারে তৈরি করা হয়েছে এবং কেউ এটি নিয়ন্ত্রণ করতে পারেনি। মার্সেল ল নিজেকে তার সমস্ত কমরেডকে হারানোর জন্য দোষারোপ করে। হঠাৎ তিনি বেশ জোরে হাসতে শুরু করে, কারণ তিনি তার স্ত্রীর সাথে দেখা একটি মুভির কৌতুকের কথা মনে করছেন। তিনি কৌতুকটি ক্লাউডিওর সাথে শেয়ার করে, তবে ক্লাউডিও তা মজা মনে করে না। তিনি মার্সেলোর স্ত্রীর সম্পর্কে আগ্রহী হন। দুজন পুরুষ তাদের বিবাহিত জীবনের কিছু বিবরণ শেয়ার করে এবং ক্লাউডিও এ উপসংহারে পৌঁছান যে তিনি একজন ভালো ব্যক্তি নন। কিছুক্ষণ পর তিনি ক্লাউডিওকে বলে যে তিনি বিশ্রাম নিতে শুয়ে পড়বেন এবং ঘুমিয়ে পড়ার পরে ক্লাউডিও তার মাথায় যেন 2টি গুলি করে, কারণ তিনি জম্বি হতে চান না। যেহেতু ক্লাউডিও বন্দুকটি নিতে অস্বীকার করে, মার্সেলো বলে যে তিনি এটি নিজেই করবে তাহলে, এবং মাথার কাছে বন্দুকটি রাখে। ক্লাউডিও এটি ধরে এবং তাকে থামানোর চেষ্টা করে, তাই তারা দুজন একে অপরের সাথে লড়াই করতে শুরু করে। এরপর ক্লাউডিও তাকে ঘুষি মারে। মার্সেলো ঘুমিয়ে পড়েছেন, তবে ক্লাউডিও এখনো তাকে গুলি করতে পারেনি। তবে মার্সেলোর ক্ষত থেকে পুঁজ বের হতে শুরু করলে এবং জম্বিতে রূপান্তরিত হয়ে উঠতে দেখে তিনি তার মন পরিবর্তন করেন। তিনি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তবে মার্সেলো যখন তাকে আক্রমণ করতে ঝাঁপিয়ে পড়ে তখন ক্লাউডিও তাকে প্রথমে শরীরে গুলি করে এবং তারপর 2 বার মাথায় গুলি করে, যাতে সে নিশ্চিত হয় তিনি মারা গেছেন। ক্লাউডিওর আহত হয়ে পড়ে এতে, তাই তিনি সংক্রমণ ছড়িয়ে পড়া থেকে রোধ করার জন্য পায়ে একটি গিট দেয়। তার শটগানের আওয়াজ জম্বিরা শুনে ফেলেছে এবং এখন দরজায় তাদের একটি দল রয়েছে, কিন্তু তার বন্দুকে গুলি শেষ হয়ে গেছে। ক্লাউডিও এটি ফেলে দেয় এবং পরবর্তীতে মার্সেলের রাইফেলটি ধরে, এ দিয়ে প্রতিটি জম্বিকে গুলি করে মারতে থাকে। গুলিরত অবস্থায় সে দেয়ালের সাথে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর তিনি হলে ভয়েস এবং গুলির শব্দ শুনতে পায়। মাটিতে জম্বির দেহ ছাড়া কোনো দৃশ্য নেই এবং তার ফোনটি এখন বেজে ওঠে, কিন্তু এটি কেবল 7টার অ্যালার্ম ছিল। ক্লাউডিও এটি বন্ধ করে দেয়, তবে তার ফোন আবার বেজে ওঠে। এবার এটি আসল কল ছিল। তিনি লরেনার কণ্ঠস্বর শুনতে পায়। তিনি আসলেই জীবিত এবং ভালোই আছে। তিনি বাড়ির বাইরে চলে গিয়েছিলেন এবং সেনাবাহিনীরা তাকে বাঁচিয়েছে। তার ব্যাটারি শেষ হয়ে গেলে কলটি হঠাৎ শেষ হয়ে যায়, তবে এটি ক্লাউডিওর পক্ষে আবারও পালানোর চেষ্টার জন্য যথেষ্ট ছিল। তিনি হ্যান্ড রেলিংটি ধরেন এবং দরজা আটকে থাকা লিফটের টুকরাটি ঠেলে দেওয়ার চেষ্টা করে, তবে তিনি সঠিক কারণে পৌঁছাতে পারছে না। তাই তিনি মার্সেলোর দেহটি টেনে নিয়ে যায় এবং দরজার মাঝে হাত দিয়ে পৌঁছানোর জন্য তার উপর পা দিয়ে দাঁড়ায়। তিনি টুকরোটি ধরে এবং বের করতে সক্ষম হয়। এর ফলে দরজাটি পুরোপুরি ধাক্কা দেওয়ায় দরজাটি খুলে যায়। ক্লাউডিও অবশেষে মুক্তি পায়। বাকি থাকা পানিটি সে পান করে এবং লিফট থেকে বেরিয়ে আসে এবং হলের দিকে পৌঁছাতে মৃতদেহগুলোর উপর দিয়ে চলে যায়। তিনি যখন মেঝেতে তার ঘড়িটি খুঁজে পায় তখন তিনি এটি জ্যাকেটের মধ্যে রেখে দেয় এবং নিচে চলে যায়। যখন তিনি লবিতে পৌঁছায় তখন তিনি আরো মৃতদেহ দেখতে পায়, যার মধ্যে একটি পাহীন জম্বি রয়েছে, যারা তাকে ধরার জন্য হিচড়ে হিচড়ে আসছে। ক্লাউডিও রাইফেলের ট্রিগারটি টানে, তবে গুলি শেষ হয়ে গেছে, তাই তিনি তার পায়ের সাহায্যে জম্বির মাথা ভেঙে দেয়। ক্লাউডিও যখন ভবন ছেড়ে চলে যায় এবং রোমের রাস্তায় ঢোকে তখন তিনি লক্ষ্য করে যে আশেপাশে কোনো প্রাণ নেই, শুধু সব জায়গায় জম্বির মৃতদেহ। ব্রিজের পাশে তিনি একটি দুধের বোতল দেখতে পায়, যার মহিলার সাথে মাটিতে পড়ে রয়েছে এবং সেই সময় তার স্ত্রীর কথা মনে পড়ে, তাই সে সেটি তুলে নেয়। এর ফলে মহিলাটি জেগে যায় এবং তার পা ধরে ফেলে দেয়। ক্লাউডিও পিছু হটে যায় এবং বোতলটি ব্যবহার করে নিজেকে রক্ষা করার জন্য প্রস্তুত হয়। হঠাৎ একটি সেনাবাহিনী ছাদ থেকে গুলি করে এবং জম্বিটি মারা যায়। ক্লাউডিও তা দেখে দ্রুত তার হাত উঁচু করে তাদেরকে জানান দেয় তিনি ভালো আছে, আশা করে তারা যেন তাদের শরণার্থী শিবিরে যোগ দিতে সাহায্য করে। এই ছিল কাহিনী। তো আজকের এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানান। ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন, যেন পরের কোনো ভিডিও আপনাদের মিস না হয়। পরের ভিডিওটি কোন মুভিকে নিয়ে চান তা কমেন্ট বক্সে জানান। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।